হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটের টোটাল পরিস্থিতি এবং তার সাথে আগামী দিনের কিছু ইকোনমিক এবং কিছু জিওপলিটিক্যাল নিউজ বা এই মার্কেটের মধ্যে বর্তমানে কি চলছে, আগামী দিনে আমাদের কীরকম আউটলুক থাকা উচিত বা কোন কোন নিউজগুলো ইম্প্যাক্ট ফেলছে, কোন কোন শেয়ারগুলো বাড়ছে কমছে, কোথায় কি ইনফরমেশন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। তো প্রথমেই চলে যাচ্ছি আজকের মার্কেটে। এবং আজকের মার্কেটে যে জিনিসটা আমরা দেখতে পেলাম, আমার গতকালের যেরকম এক্সপেকটেশন ছিল, গতকালের ভিডিও যদি আপনি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। এবং সেখানে আমার যে এক্সপেকটেশনটা ছিল যে আজকে সেকেন্ড হাফের দিকে আমরা একটা ডাইরেকশনাল বড় মুভ পেতে পারি, রাইট? এবং সেই জায়গাটাই আজকের ডেটে যদি আপনি দেখেন সেকেন্ড হাফের দিকে দুপুর 1টার পর থেকে মোটামুটি একটা সুন্দর একটা আপসাইড র্যালি আমরা দেখতে পেলাম। এছাড়া গতকালের যে ওপেন ইন্টারেস্ট ছিল সেখানে আমাদের 23,000 ছিল স্ট্রং সাপোর্ট। তো 23,000-এর নিচে জাস্ট একটা 5 মিনিটের ক্যান্ডেল এসে পরের ক্যান্ডেল থেকে ওখান থেকে বাউন্স ব্যাক করে পুরো এই বড় একটা 500 পয়েন্টের ওপর র্যালি আজকে মার্কেট দেখালো। এবং যে জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট যেখানে ক্লোজিং দিল সেখানকার যে ভিভ্যাপ প্রাইস সেটা যদি আমরা দেখি 1.1% আপ। এছাড়া আমরা সেন্সেক্সের মধ্যেও একটা আপ মুভ দেখেছি, ব্যাংক নিফটির মধ্যেও আমরা একটা আপ মুভ দেখেছি। এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মোর অললেস ফ্ল্যাট, অর্থাৎ 0.37%, 0.53%-এর কাছাকাছি ডাউন আমরা এরকম জিনিসটাই দেখতে পেলাম। তো আজকের ডেটে যদি আমরা দেখি ইন্ডিয়া ভিক্স ওটা 5%-এর কাছাকাছি একটা ফল। এবং এছাড়া আমাদের যে ইউএসডি আইএনআর রয়েছে সেই জায়গাটা মোটামুটি ফ্ল্যাট। এছাড়া বিটকয়েনের মধ্যে আমরা 2.42%-এর মতো একটা জাম্প দেখছি। ইউএস বন্ড এবং 2 ইয়ার যে বন্ড রয়েছে 10 ইয়ার্স এবং 2 ইয়ার্স দুটোই সিগনিফিকেন্টলি ড্রপ করছে, অর্থাৎ ইউএস বন্ডের যে ডিম্যান্ড সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এছাড়া আমরা যদি গিয়ে এখন দেখি গ্লোবাল মার্কেটের টোটাল সিচুয়েশন লাস্ট 24 আওয়ার্সে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে একমাত্র হ্যাংসেং অর্থাৎ চায়নার যে মার্কেট রয়েছে আইটি মার্কেট সেটাই একমাত্র 1.45% আপ, বাদ বাকি সমস্ত কিছু মোরাললেস ফ্ল্যাট। বাট ইউএসএর যে ন্যাসড্যাক রয়েছে সেটা জাস্ট 0.93% একটা স্লাইড ডাউন দেখিয়েছিল লাস্ট 24 আওয়ার্সে। এরপরে আমরা যদি গিয়ে এখানে দেখি ব্রডার মার্কেটের যে পারফরমেন্স সেটার দিকে যদি তাকাই, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 1000টার ওপর শেয়ার রয়েছে যেগুলো আজকে অ্যাডভান্সে ক্লোজ হয়েছে, 2000-এর ওপর শেয়ার যারা ডিক্লাইন, এবং নিফটি 500 যে স্টক রয়েছে তার মধ্যে এমআরপিএল 16% গেন, আইটিআই 14%, চেন্নাই পেট্রো, ওলেট্রা ইলেকট্রিক এবং ওলা ইলেকট্রিক এবং তার সাথে তেজাস নেটওয়ার্ক, এইগুলো কিন্তু আজকের ডেটে রীতিমতো ভালো রকমের একটা আপ মুভ দেখিয়েছে। এছাড়া আমরা যদি দেখি ডাউন সাইডে সেখানে আইডিবিআইয়ের মধ্যে আমরা একটা বড় ফল দেখতে পাচ্ছি। আইডিবিআইয়ের মধ্যে এই যে 16% 17% ফল হলো, এর বিহাইন্ডে যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট এবং এলআইসি আইডিবিআইয়ের মেইন স্টেকটা হোল্ড করে। গভর্নমেন্ট এখানে চাইছে যে তারা এই শেয়ারটাকে সেল করতে, তার একটা সিগনিফিকেন্ট পোর্শন সেল করতে, এবং এই যে সেলিং অ্যামাউন্টটা মানে যে সেলটা করা হবে সেটা ইউএইর এমিরেটসকে এবং এছাড়া কানাডা বেস একটা ট্রেডিং ফার্ম আছে বেশ বড় সড়ন, এবং সেই কানাডার সেই ফার্মটাকে এই দুজনকে অ্যাকচুয়ালি বড় পরিমাণে একটা স্টেক সেল করা হবে। কিন্তু এক্ষেত্রে যে কনফিউশনটা আসছে সেটা হচ্ছে এই যে দুটো পার্টনার যারা অ্যাকচুয়ালি এই স্টেকটা গভর্নমেন্ট এবং এলআইসির কাছ থেকে নিতে চলেছে তাদের যে প্রাইস লেভেল এবং তারা একটা বেশ বড় রকমের ভ্যালুয়েশন গ্যাপ দেখতে পাচ্ছে, যে কারণে তারা এই জিনিসটা অর্থাৎ এই পারচেসটা তারা করবে না এরকম একটা মনস্থির করেছে এবং সেখানে একটা নেগোসিয়েশন চলছে। তো এই যে ভ্যালুয়েশন গ্যাপের ব্যাপারটা বা এই নেগোসিয়েশনের ব্যাপারটা মার্কেটে আসাতে এবং গভর্নমেন্টের এই রকম একটা ভিউ থাকার জন্য এই শেয়ারটার মধ্যে আমরা একটা বড় রকমের ড্রপ দেখতে পাচ্ছি। এছাড়া এটিজিএল, বন্ধন ব্যাংক, জিসিপ এবং ফ্যাক্ট এই সমস্ত শেয়ারগুলোর মধ্যেও একটা বেশ বড় রকমের ড্রপ আমরা দেখতে পেলাম। এরপরে আমরা যদি গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে টোটালি এই যে কমোডিটি প্রাইস রয়েছে সেগুলোর দিকে যদি তাকাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি ক্রুড $103 পার ব্যারেল, WTI 96 এবং ন্যাচারাল গ্যাসও কিছুটা পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে ডাউন হয়েছে। তো আজকে সকালের দিকে ক্রুড একটা সময় $106-এর ওপর ট্রেড হচ্ছিল। এর সব থেকে বড় কারণটা হচ্ছে দুবাইয়ের একটা বেশ বড় সড়ো যে রিফাইনারি রয়েছে এবং যেটা স্ট্রেট অফ হরমুজ ছাড়াও
অন্য রুট দিয়ে অ্যাকচুয়ালি অয়েল সাপ্লাই করতে পারে। তো সেখানে ইরান একটা ড্রোন অ্যাটাক করেছে, এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আসছি। এনিওয়েজ, তো সেই কারণে ক্রুডের মধ্যে আমরা একটা ডাউনফল দেখলাম। এছাড়া গোল্ড সিলভারের মধ্যেও বেশ ভালো রকমের আজকের ডেটে 1% এবং 3%-এর কাছাকাছি একটা ড্রপ দেখলাম। কপার, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম এগুলো মোটামুটিভাবে ফ্ল্যাট রয়েছে। আজকের ডেটে সব থেকে ইম্পর্টেন্ট এই যে নিফটির মধ্যে বড় সিগনিফিক্যান্ট একটা মুভ আমরা দেখতে পেলাম, এই মুভটা হওয়ার পিছনে সব থেকে বড় যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক 2.71%-এর উপর আজকের ডেটে আপ। এর জন্য যে মানে সব থেকে বড় যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মর্গান স্ট্যানলি এবং তার সাথে নামুরা, এই দুটো যে রেটিং এজেন্সি আছে এরা অ্যাকচুয়ালি এইচডিএফসির মধ্যে একটা বাইং রেটিং দিয়েছে, যে নিউজটা আসার ফলে এইচডিএফসির মধ্যে কিন্তু একটা বেশ বড় রকমের সিগনিফিক্যান্ট আপ মুভ দেখতে পেলাম এবং সেইটাই পুরো মার্কেটটাকে একটু স্লাইডলি বুলিশ করলো। যে কারণে আমি এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক বা যে ফাইন্যান্স সেক্টরটা সেখানে যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সেগুলোকে একটা বড় রকমের আপনি আপ মুভ দেখতে পাবেন। এটা কিন্তু সম্পূর্ণভাবে আজকের ডেটে নিউজ ড্রিভেন। ওকে, আচ্ছা, এছাড়া সেরকম সিগনিফিকেন্টলি এর মধ্যে খুব একটা কিছু নেই আজকের ডেটে। যদি আমরা সিনারিও দেখি, এরপরে আসছে আমি নিফটির ওপেন ইন্টারেস্টে। গতকালে আমরা যে ওপেন ইন্টারেস্ট দেখেছিলাম 23,000-এর কাছে, মোটামুটি 70 থেকে 80 লাখের কাছাকাছি এই জায়গা অবধি ওপেন ইন্টারেস্ট ছিল আমাদের ফ্রাইডে। আজকের ডেটে এই জায়গাটা যে স্ট্রং সাপোর্ট সেটা প্রুভ হলো এবং তার সাথে যে ওপেন ইন্টারেস্ট সেটার পরিমাণ বেড়ে 1.1 CR-এর কাছাকাছি গিয়েছে। অর্থাৎ আমরা আগামীকাল এক্সপেক্ট করতে পারি যে এক্সপায়ারি রয়েছে, তো সেখানে 23,000-এর যে সাপোর্ট লেভেলটা সেটা এত সহজে ভাঙবে বলে মনে হয় না, রাইট? আমি লাস্ট ফ্রাইডে বা স্যাটারডে যে ভিডিও করেছিলাম, সম্ভবত ফ্রাইডের ভিডিওতেই বলেছিলাম 23,000-এর কাছে যে সাপোর্ট আছে ওটা সোমবার মঙ্গলবারের মধ্যে ভাঙাটা এতটা সহজ ব্যাপার নয়, কারণ এখানে হিউজ লেভেলের ওপেন ইন্টারেস্ট রাইটিং দেখতে পাচ্ছি। এছাড়া 23,500-র কাছেও আমরা একটা মানে রেঞ্জ দেখতে পাচ্ছি, বা এই জায়গাতে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, যে কারণে আমরা 23,500 থেকে আজকে নিফটিকে উপরের দিকে গিয়ে এক্স্যাক্ট 23,500 থেকে ফেরত আসতে দেখলাম এবং 23,500-র কাছেও এখানে ভালো রকমই আবার কল রাইটাররা রাইট করেছে। তো মোরলেস ধরা যেতে পারে যে 23,000 থেকে 23,500 রেঞ্জ, আর উপরের দিকে যে আমার রেজিস্ট্যান্সগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে উইক হচ্ছে। তো 23,500 ক্রস করে মার্কেট যদি উপরের দিকে যায় আগামীকাল, বিশেষ করে সেকেন্ড হাফে, তাহলে আমরা আবার সেকেন্ড হাফের দিকে একটা আপ মুভ দেখবো। বাট প্রোভাইডেড এই পুরো বিষয়টা নির্ভর করছে ক্রুড অয়েল প্রাইস, ন্যাচারাল গ্যাস, সেগুলোর মধ্যে কি সিচুয়েশন তৈরি হচ্ছে, রাইট? আজকে মার্কেটের যে ক্লোজিং সেটা 23,400-র কাছে। এরপরে আমরা যদি নিফটির মধ্যে একটা সেক্টরাল অ্যানালিসিস দেখি বা আজকের ডেটে টোটাল সেক্টরের ভিউ দেখি প্রাইস এবং ওপেন ইন্টারেস্ট ওয়াইজ, তাহলে যেটা দেখতে পাচ্ছি সিমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন যে স্পেসটা রয়েছে সেই স্পেসটার মধ্যে ভালো রকমের একটা লং বিল্ড আপ আমরা লক্ষ্য করছি। এছাড়া হেলথ কেয়ারের মধ্যে একটা শর্ট বিল্ড আপ বলা যেতে পারে, সেরকম একটা সিনারিওস রয়েছে, রিয়েলিটির মধ্যেও তাই এবং এছাড়া ফার্মাসিউটিক্যালসের মধ্যেও তাই। আর যদি আমরা দেখি ফুড অ্যান্ড বেভারেজ, পেট্রোলিয়ামস, ডাইভার্সিফাইড, এই সমস্ত যে সেক্টর বা সেগমেন্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা আজকের ডেটে স্লাইডলি ওপেন ইন্টারেস্ট দেখলে মোটামুটি একটা লং বিল্ড আপ আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসছি আমি গ্লোবাল নিউজে, অর্থাৎ গ্লোবালি যে সমস্ত নিউজগুলো আজকের ডেটে ইম্প্যাক্ট ফেলছে সেই সমস্ত নিউজগুলোতে। প্রথম কথা হচ্ছে যে ট্রাম্প যে বিষয়টা করেছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি পুরো বিষয়টাকে ছড়িয়ে ফেলেছেন। এই যে যুদ্ধ করে স্ট্রেট অফ হরমুজকে ইরান যেভাবে ব্লক করে রেখেছে, বা ইরান যখন ছাড়পত্র দিচ্ছে বিভিন্ন জনকে যে তুমি পাস করতে পারো, যে সমস্ত ইন্স্যুরেন্স এজেন্সিগুলো রয়েছে, কোনো ইন্স্যুরেন্স এজেন্সি কোনো জাহাজকে ইন্স্যুরেন্স প্রোভাইড করবে এটা বলছে না, কারণ পুরো এরিয়াটার মধ্যে এখনও যুদ্ধ রীতিমতো চলছে এবং যেখানে আমেরিকারও বক্তব্য যে আমাকে ওই জায়গাতে ফুল অ্যাক্সেস পেতে হবে, কিন্তু সেই অ্যাক্সেসটা আমেরিকা কিছুতেই পাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের একার পক্ষে পুরো বিষয়টা করে ওঠা সম্ভব হচ্ছে না এবং ইরানের মধ্যেও একটা স্লাইটলি লিডারশিপ ক্রাইসিস রয়েছে। তার কারণে তাদের যে লিডাররা রয়েছে তারাও বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন। একবার বলছেন আমি স্ট্রেট অফ হরমুজ খুলে দিলাম, একবার বলছেন ইউহানের মধ্যে দিয়ে তাদেরকে মানে
কি বলবো কারেন্সি ইউজ করতে হবে, এগুলো আমি লাস্ট ডের খবর বলছি। তো সেই সমস্ত বিভিন্ন কিছু বলার সাথে সাথে তারা কিন্তু রীতিমতো ইউএইতে অ্যাটাকও করছে। তো এই সমস্ত কিছু নিয়ে পুরো যে কনফিউশনটা রয়েছে, সেখানে কোনো জাহাজকেই কোনো ইন্স্যুরেন্স কোম্পানি তারা ইন্স্যুরেন্স দিতে এগ্রি করছে না। যেহেতু ইন্স্যুরেন্স পাওয়া যাচ্ছে না, তাই পুরো এরিয়ার মধ্যে এখনও যে জ্যাম, সেই জ্যামের যে মনোভাবটা, অর্থাৎ পুরো এরিয়াটা যে পুরো ওপেন হয়ে গেছে বিজনেসের জন্য, সেরকম সিনারিও আপাতত তৈরি হয়নি, যদিও এখনও এই বাদানুবাদ ইত্যাদি চলছে। তো ডোনাল্ড ট্রাম্পের এখন বক্তব্য, তিনি যে জিনিসটা করেছেন, তিনি কিছুতেই আর গুটিয়ে উঠতে পারছেন না বা ইরানকে তিনি সামলাতে পারছেন না। তাই তিনি তার যে সমস্ত অ্যালাইরা রয়েছে বা অ্যালায়েন্স রয়েছে, তাদের প্রত্যেকের কাছে তিনি রিকোয়েস্ট করছেন, বিশেষ করে এক্ষেত্রে চায়না, জাপান, সাউথ কোরিয়া, ইউকে, ফ্রান্স, প্রত্যেককে বলছেন যে তোমাদের যে নেভির যে শক্তিটা আছে সেটা নিয়ে পুরো চলো ঢুকে পুরো স্ট্রেট অফ হরমুজকে আমরা খালি করার দিকে যাই, এইরকম বিভিন্ন রকম তিনি কথাবার্তা বলছেন। কিন্তু এক্ষেত্রে ইউ এবং ইউকে অর্থাৎ ইউরোপ এবং তার সাথে ইউনাইটেড কিংডম, তাদের যে বক্তব্য যে আমরা এরকমভাবে নেভাল ডিপ্লয় করতে পারবো না এবং সেটাতে তারা খুব একটা ইন্টারেস্টেড নয়, ওয়্যারাস তারা ড্রোন অ্যাটাক করলে করতে পারে, এরকম তাদের একটা বক্তব্য রয়েছে। চায়না এক্ষেত্রে কোনো রকমই সেরকমভাবে কোনো রেসপন্স দিচ্ছে না। উল্টো দিক থেকে দেখতে গেলে জার্মানির যেটা বক্তব্য, জার্মানি স্ট্রেটওয়ে বলছে এই যুদ্ধে নেটোর সাথে কোনো সম্পর্ক নেই, নেটো এখানে ইনভলভ হবে না। তো এই রকম বিভিন্ন জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প ব্যাকল্যাশ পাচ্ছেন। এবং তার সাথে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জায়গা, তার যে নিজের হোমল্যান্ড রয়েছে অর্থাৎ আমেরিকা, সেখানেও তিনি কিন্তু রীতিমতো ক্রিটিসাইজ হচ্ছে। একটা সার্ভেতে দেখা যাচ্ছে যে আমেরিকানদের মধ্যে মাত্র 25% এই যুদ্ধটাকে সাপোর্ট করছে, বাকি 75% তারা কেউই সাপোর্ট করছে না। তাই ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা এই মুহূর্তে ছেড়ে দেওয়া কেন্দ্রেবাচি এরকম একটা সিনারিও। তো সেই রকম সিনারিওসে তিনি বিভিন্ন দিক থেকে চেষ্টা করছেন যাতে অ্যালাইরা এসে তাকে বাঁচান বা সিচুয়েশনটা বাঁচান, কিন্তু বাকিরাও খুব একটা ইন্টারেস্টেড নয়। এবং সেই বিষয়টা রিয়েলাইজ করে ইরানও কিন্তু বিভিন্ন রকমের অ্যাটাক করছে। যেহেতু গতকাল আমি একটা কথা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের একটা বড় আইল্যান্ডের উপর অ্যাটাক করেছেন, যেখান থেকে সেখানে বিভিন্ন রকম অয়েলগুলো সাপ্লাই হয়। এক্স্যাক্টলি সেই রকমভাবে ফুজারিয়া পোর্ট বলে যে পোর্টটা আছে ইউএইর মধ্যে, সেখান যে পোর্টটা অ্যাকচুয়ালি 1.7 মিলিয়ন ব্যারেল পার ডে ক্রুড প্রত্যেক দিন উৎপাদন করে এবং যেটা পুরো পৃথিবীর 1.7% গ্লোবাল ডিম্যান্ডকে মেটায়, যেটা স্ট্রেট অফ হরমুজ ছাড়াও ইউএই দিক থেকে দেখতে গেলে অন্য রুট ইউজ করে সেটা কিন্তু অয়েল সাপ্লাই করতে পারে। তো ইরানে যে অ্যাটাকটা করেছিল ইউএসএ, তারপরে ইরান আজকে সকালের দিকে এই জায়গাটার মধ্যে অর্থাৎ ফুজারিয়া পোর্ট এই জায়গাটার মধ্যে ইরানও অ্যাটাক করে ফেলেছে, যে কারণে আজকে ক্রুড অয়েল প্রাইস সকালের দিকে যদি আপনি দেখেন $106 উপর গিয়েছিল এবং মার্কেটের মধ্যে একটা ফিয়ারফুল মেন্টালিটিও ছিল। তাই এই মুহূর্তে যদি আপনাকে ইন্ডিয়ান মার্কেট বলুন, গ্লোবাল মার্কেট বলুন বা এই এশিয়ান মার্কেট, এই জায়গাটাকে যদি দেখতে হয় একমাত্র যুদ্ধটাই একমাত্র পথ এবং তার সাথে যুদ্ধের ফলে যে সমস্ত নিউজগুলো আসছে সেগুলোকে ট্র্যাক করতে হবে। যদি আপনি নিউজ ট্র্যাক করতে না পারেন, অবশ্যই ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের যে প্রাইস রয়েছে সেই জায়গাটাকে ট্র্যাক করা শুরু করুন, ওটার মধ্যে পুরো জিনিসটা কিন্তু রিফ্লেক্ট হয়ে যাবে এবং সেইটা দেখে আমাদের কিন্তু ফার্দার চিন্তা ভাবনা করতে হবে, ট্রেডিং রিলেটেড ডিসিশনসগুলো নিতে হবে যে কোন ডাইরেকশনের মধ্যে আপনি প্লে করতে চলেছেন। এরপরে আসছে আমি WPI ইনফ্লেশনের যে ডেটা ইন্ডিয়ার আজকে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে যেটা রিলিজ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ইনফ্লেশন রাইজ করেছে 2.13%, যেটা আগে ছিল 1.81%-এর মতো। এছাড়া আমরা যদি দেখি আমাদের যে ট্রেড ডেফিসিট রয়েছে সেটার পরিমাণও যথেষ্ট বেড়েছে, অর্থাৎ 92% আমাদের ট্রেড ডেফিসিট ইনক্রিজ করেছে, যেটা 14 বিলিয়ন থেকে স্ট্রেট অ্যাওয়ে জাম্প করে $27 বিলিয়ন কাছাকাছি গিয়েছে। এছাড়া আমরা যদি দেখি আমাদের যে ইম্পোর্টের পরিমাণও কিন্তু আমাদের রীতিমতো বেড়েছে, যেটা হচ্ছে 24% অলমোস্ট ইনক্রিজ করেছে এবং সেটা 63.7 বিলিয়নের কাছাকাছি গিয়েছে। এছাড়া আমরা যদি দেখি ইন্ডিয়া এবং কানাডার মধ্যে একটা FTA বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেটা এপ্রিল অর মের মধ্যে এই জিনিসটা কিন্তু ক্লোজ করার দিকে ইন্ডিয়া যাচ্ছে। তো এই কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্ট নিউজ আমাদের দেশের ইকোনমি এবং তার সাথে আমাদের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চলছে সেই এগ্রিমেন্টের পার্সপেক্টিভ থেকে। যাই হোক, এই মুহূর্তে মার্কেটটা কিন্তু সম্পূর্ণভাবে যুদ্ধ ড্রিভেন এবং তার সাথে কিছুটা ন্যারেটিভ ড্রিভেন চলছে।
তো এই মার্কেটটাকে ট্রেড করতে হলে শর্টার টাইমে আপনাকে আপনার ভিউ কনস্ট্যান্টলি চেঞ্জ করতে হবে, কারণ ভোলাটিলিটির পরিমাণ অনেক বেশি। কিন্তু আগামীকালের মার্কেটের জন্য এই যে রেঞ্জটা দিলাম, এই রেঞ্জটার দিকে লক্ষ্য রাখার চেষ্টা করুন। সব থেকে ইম্পর্টেন্ট দুটো লেভেল, একটা হচ্ছে 23,000 আর একটা হচ্ছে 23,500। এই দুটো লেভেলের ওপেন ইন্টারেস্টের চেঞ্জ দেখে আপনি কিন্তু এখানে ট্রেড করতে পারেন আগামীকালের জন্য, এবং আগামীকাল আমাদের কিন্তু একটা এক্সপায়ারি ডে রয়েছে। সুতরাং এর মধ্যে মার্কেট এই রেঞ্জের মধ্যেই রেঞ্জ বাউন্ড স্টেটে থাকার প্রবাবিলিটি বা চান্সেস অনেক বেশি, কিন্তু প্রোভাইডেড আপনাকে ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস এবং বাদবাকি যে সমস্ত গ্লোবাল কমোডিটিস রয়েছে সেগুলোর দিকে লক্ষ্য রেখে আপনি ট্রেড করতে পারেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।